নমস্কার। গল্পপটে আজ আপনারা শুনবেন এমন একটি ভূতের গল্প যেখানে লেখক কথার ছলে সমাজের একটি বাস্তব চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। আমার সঙ্গে একমত হলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আজ আপনারা শুনবেন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা ভূতের গল্প সব ভুতুড়ে। গল্প পাঠে রয়েছি আমি আদিত্য। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং গল্পপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু হচ্ছে গল্পপটের আজকের নিবেদন, শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা ভূতের গল্প সব ভুতুড়ে। এক কলিয়ারি থেকে আরেক কলিয়ারিতে বদলি হয়ে এসেছি। কয়লাকুটির ডাক্তার, ভারী ছকমারির কাজ। খাদের কুলি কামিন থেকে আরম্ভ করে ম্যানেজার সাহেব পর্যন্ত যে যেখানে আছে সকলেরই জীবন মরণ যেন আমারই হাতে। আমি যেন তাদের বিধাতা। কারোর পায়ে হয়তো একটুখানি আঁচড় লেগেছে, অমনি ডাক্তারকে। কোথাও কোন কুলি ধাওড়ায় হয়তো রুগী মরেছে, তো ডাক্তারকে। খাদের নিচে কুলি মরেছে, তো সকলের আগে আমাকেই সেখানে ছুটতে হবে। তো সে যাই হোক, চাকরি করতে এসে সেসব দুঃখ করে আর লাভ নেই। তবে আমার বাসাটি মন্দ নয়। টালি দেওয়া খানছাড়ের ঘর, সুমুখে দাওয়া উঁচু ছোট একখানি রকের নিচেই উঠোন, আর উঠোনে রান্নার জায়গা। চারিদিক বেশ ফাঁকা ফাঁকা। ভাবলাম ভালোই হলো। আগে যে কলিয়ারিতে ছিলাম, প্রকাণ্ড কলিয়ারি, ছোটোখাটো একখানা শহর বললেই হয়, কিন্তু চারিদিকে ধোঁয়া আর বস্তি, দম যেন আটকে আসতো। ভাবলাম এখানে তাহলে একটু নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারব। ম্যানেজারবাবু বাঙালি, বড় অমায়িক ভদ্রলোক। প্রথম এসেছি, ভাবলাম তার সঙ্গে আলাপ পরিচয়টা জমিয়ে রাখাই ভালো। তো সেদিন বিকেলে বেড়াতে বেড়াতে তার বাংলোর দিকেই যাচ্ছিলাম। কালো রঙের ভুঁড়িওয়ালা বেঁটে এক ভদ্রলোক আমায় দেখে নমস্কার করে পথের মাঝে থমকে দাঁড়ালেন। দেখলাম তার গোঁপগুলো নিচের দিকে বেঁকে আছে। আমার মুখের পানে একদৃষ্টে তাকিয়ে ভদ্রলোক জিজ্ঞেস করলেন, নমস্কার, আপনি বোধহয় নতুন ডাক্তারবাবু, তাই না? আমি হেড ক্লার্ক। কি আর বলবো, ঘাড় নেড়ে একটুখানি হেসে নমস্কার করে এগিয়ে যাচ্ছিলাম, তো তিনি আমার পিছু নিলেন। বললেন, চলুন তাহলে ওই দিক দিয়েই যাই, আপনার সঙ্গে একটু গল্প করাও হবে। এই বলেই তিনি নিজের পরিচয় দিতে শুরু করলেন। এখানে চাকরি করছেন প্রায় 10 বছর, অথচ একটি দিনের জন্য তিনি কামাই করেননি। বাড়ি তার বেশি দূরে নয়, এখান থেকে প্রায় মাইল খানিকের মধ্যে একখানা গ্রামে। সন্ধ্যের আগেই তাকে রোজ বাড়িতে পৌঁছাতে হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি তাকে কোনো কথাই জিজ্ঞাসা করিনি, তবু তিনি চেঁচে পড়ে আমায় সাবধান করে দিয়ে বললেন, দেখুন, এখানকার নিয়মই কিন্তু হচ্ছে তাই। আপনিও যেন সন্ধ্যের পর আর বাসা থেকে বেরোবেন না। নতুন মানুষ কিনা জানেন না, তো তাই সাবধান করে দিলাম। কেন বলুন তো? এই প্রশ্ন করতেই তার সেই কালো গোফের জঙ্গল ভেদ করে পানে রঙে লাল লাল কয়েকটি দাঁত বেরিয়ে পড়ল। বুঝলাম তিনি একটুখানি হাসলেন। তারপর বললেন, জিজ্ঞেস করবার কিছুই নেই মশাই, আসলে বড় ভীষণ জায়গা। আচ্ছা, আপনি ভূতে বিশ্বাস করেন? না, একদমই নয়। এই মরেছে, চারিদিকেই তো ভূত মশাই। এই কলিয়ারিটা তো ভূতে ভূতে একেবারে ছেয়ে গেছে। সন্ধে হলে এই তল্লাটে আর জনমানুষই দেখতে পাবেন না। খাদের নিচের দিকটায় দিনের বেলাতেই লোকজন নামতে ভয় করে, রাতের কাজ তো একরকম উঠেই গেছে। অন্ধকার রাত্রে একদিন দেখবেন যে এখানে ব্যাপারটা কীরকম ভীষণ। ঘরে বসেই হয়তো শুনতে পাবেন ইঞ্জিনের শব্দ হচ্ছে, খাদে কিছু একটা চলছে, ঘন্টা বাজছে ট্রাম লাইনের ওপরে ঘর ঘর করে, কয়লার গাড়ি ঠেলার শব্দ পাচ্ছেন। কিন্তু কাছে গিয়ে দেখুন, সব চুপ, কেউ কোথাও নেই। সন্ধ্যায় হয়তো দেখলেন যে ডিপোয়ে কয়লার একটি গুঁড়ো পর্যন্তও নেই, কিন্তু সকালে গিয়ে দেখুন 4-5 ওয়াগান কয়লা গাদা হয়ে রয়েছে। তাহলে তো ভালোই বলতে হবে, ভূতগুলো খুব উপকারী বলুন। ভদ্রলোক আবার তেমনই দাঁত বের করে একবার হাসলেন। বললেন, তা বললে হবে কি, খুন যখন লেগেই আছে।
এমন মাস একটাও গেল না যে খাদের নিচে 2-4টে খুন না হচ্ছে। আগে মশাই যা কিছু হতো ওই খাদের নিচেই হতো, কিন্তু গত 2 বছর ধরে ভূতগুলো দেখছি সব উপরে উঠে এসেছে। এই ধরুন আমার আপিসের খাতাপত্র, আজ ঠিক যেমনটি রেখে চাবি বন্ধ করে দিয়ে এলাম, কাল এসে দেখব সব উলট পালট হয়ে গেছে। এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে, একবারে তছনছ কাণ্ড কারখানা। তবে হ্যাঁ, নষ্ট কিছু করে না, এই যা। আর আজকাল সব গা শোয়া হয়ে গেছে, বুঝলেন। আমি হেসে জিজ্ঞাসা করলাম, তাই বুঝি বেলা থাকতে থাকতে আপনাকে বাড়ি পৌঁছাতে হয়? ঘাড় নেড়ে ভদ্রলোক জানালেন, নিশ্চয়ই। একদিন যে কাণ্ড ঘটেছিল মশাই, শুনলে আপনার গা হাত পা শিউরে উঠবে। যাকে আজ তো দেরি হয়ে যাচ্ছে, অন্য একদিন বলবো। এখন চলি, হ্যাঁ, নমস্কার। ম্যানেজার বাবুর সঙ্গে সেদিন আমার অনেক কথাই হলো। বললাম, আচ্ছা, আপনাদের কলিয়ারিতে এসব ভূতের কি কথা শুনছি, এগুলো কি সত্যি নাকি? ম্যানেজার বাবু হাসলেন, বললেন, এরই মধ্যে শুনে ফেলেছেন? হ্যাঁ শুনেছি, কিন্তু ভূত সেটা আবার কি? আমি তো এসবে কোনোদিন বিশ্বাস করি না। ঘাড় নেড়ে ম্যানেজারবাবু বললেন, না না, সেরকম কিছু নয়, তবে খাদের অবস্থা বড় খারাপ, আর চালগুলো অত্যন্ত নরম হয়ে গেছে। খুব সাবধানে কাজ করতে হয়, নইলে কয়লা কাটতে গিয়ে চাল থেকে পাথর খসে পড়ে, লোকজন প্রায়ই মারা যায়। এই তো কিছুদিন আগে, না কিছুদিন আগে কেন, সে তো অনেক দিন আগেরই কথা, আমি তখন এখানে ছিলাম না। সিপারন নদীতে সে বছর ভয়ানক বান হয়। বানের জল এত বেশি হয়ে ওঠে যে হঠাৎ একদিন বান খাদের মুখে এসে পড়ে। চানকের পথে হুড়ুড় করে জল ঢুকতে থাকে, তাকে আর কোনোভাবে রোখা যায় না। দিনের বেলায় তখন খাদের নিচে কাজ চলছে। বুঝলেন মশাই, লোকগুলোকে বাঁচাবার অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু 2 দিন ধরে ক্রমাগত জল ঢুকছে। 3 দিনের দিন বান যখন কমল, খাদ তখন প্রায় ভর্তি হয়ে গেছে। পাম্প দিয়ে জল তুলে অনেক কষ্টে নিচে নেমে দেখা গেল প্রায় 50 জন লোক খাদের কোলে মুড়ে পড়ে রয়েছে। ব্যাস, সেই থেকে লোকের ধারণা হলো যে অতগুলো লোক একসঙ্গে যেখানে মারা যেতে পারে, ভূত তো সেখানে আছেই। এই বলে তিনি খুব জোরে হেসে উঠলেন। আমিও হাসলাম বটে, কিন্তু কেবলই আমার মনে হতে লাগলো, কতগুলো মানুষ কোনো দিক থেকে কোনো রকম সাহায্য না পেয়ে নিতান্ত অসহায়ের মতো জলে ডুবে মারা গেল। কারোর কারোর হয়তো বুড়ো মা বাপ আছে, কারোর কারোর ছেলে, কারোর মেয়ে, কারোর স্ত্রী। ভাবতে গিয়ে আমার মুখের হাসি যেন মুখেই মিলিয়ে গেল। সেই করুণ দৃশ্য যেন আমি চোখের সম্মুখে দেখতে পেলাম। গল্প করতে করতে সন্ধে হয়ে গেল। ম্যানেজারবাবুর চাকর আমাদের কাছে লণ্ঠনটা রেখে দিয়ে গেল। আমি উঠতেই যাচ্ছিলাম, তখনই তিনি বললেন, সে কি উঠছেন নাকি? আরে বসুন, একটু চা খেয়ে যান। চা খেয়ে যখন তার কাছ থেকে বিদায় নিলাম, তখন রাত্রি 8টা বাজে। ম্যানেজারবাবু বললেন, অনেক রাত হয়ে গেছে, আমি এক কাজ করি, বলুন আমার চাকরকে বলছি আলোটা নিয়ে আপনাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসতে। আমি ভাবলাম তিনি হয়তো মনে করছেন যে ভূতের ভয়ে রাস্তায় যদি আমার আবার কিছু বিপদ আপদ হয়। হেসে বললাম, না না, তার কিছু দরকার নেই, ভূতের ভয় আমি করি না, নমস্কার। তিনিও হেসে আমায় নমস্কার করে দরজাটি বন্ধ করে দিলেন। ফটক পেরিয়ে যখন পথে এসে দাঁড়ালাম, দেখি অন্ধকারে তখন চারিদিক থমথম করছে, কোথাও জনমানবের সারা শব্দ পর্যন্ত নেই। মাথার উপরে আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশটা যেন তারায় ঠাসা। তারই একটুখানি ঝাপসা আলোয় পথের উপর দিয়ে এগিয়ে চললাম। আমার বাসাটা নেহাত কাছে নয়। 2-3টি কুলিধাওড়া পেরিয়ে গিয়ে প্রথমে পড়ে আম কাঁঠালের একটি বাগান, তারও কিছুটা পরে কালো কয়লার গুঁড়ো দিয়ে তৈরি ছোট একটি পথ। তারই ওপর দিয়ে কিছু দূর এগিয়ে গেলে বাঁ হাতে একটা পোড়ো বাড়ির মতন ভাঙা বাড়ি। সেইখান থেকে ডান দিকে একটা নিম গাছের তলা দিয়ে মিনিট 2 হাঁটলে তবেই আমার বাসার দরজায় গিয়ে পৌঁছানো যায়। কি একটা যেন ভাবতে ভাবতে আমি সেই বাগানের ভিতর সরু এক ফালি পায়ে চলা পথের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম। মানুষের পায়ের শব্দ পেয়ে আমার পিছনের কুলিধাওড়া সেই যে একটা কুকুর চেঁচাতে আরম্ভ করেছে,
তখনও তার চিৎকার থামেনি। হঠাৎ দেখি কয়েকটা গাছের তলা দিয়ে শুকনো পাতার ওপর ঘরমর শব্দ করতে করতে মস্ত লম্বা কালো রঙের একটা লোক আমার সামনে এসে দাঁড়ালো। আচমকা অন্ধকারে সত্যি আমি একটু ভয় পেয়ে গেছিলাম। জিজ্ঞেস করতে যাচ্ছি তার আগেই লোকটা আমার আরও একটুখানি কাছে সরে এসে বলল, ডাক্তারবাবু, একবার একবার আমার সঙ্গে আয়। লোকটা বোধহয় সাঁওতাল। আমি বললাম, কেন, কি হয়েছে? ছেলেটাকে আমার বাঁচাতে হবে ডাক্তার। তুই যদি না যাবি তো আমার ছেলেটা মরে যাবে। আয় ডাক্তার, আমার সঙ্গে আয় আয়। কি হয়েছে, কি হয়েছে তোর ছেলের? তা জানি না বাবু, তুই দেখবি চল। আবার তোকে আমি তোর ঘরের কাছে দাঁড়াই দিয়ে যাব। গলার আওয়াজ শুনে মনে হলো লোকটা এক্ষুনি হয়তো কেঁদে ফেলবে। আমি আর না বলতে পারলাম না। বললাম, ঠিক আছে চল। বাগান পেরিয়ে আমরা আর একটা রাস্তা ধরলাম। সে আমার আগে আগে চলতে লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোর নাম কি? আমার নাম টুইলা হাজি। আচ্ছা, কত দূর যেতে হবে? হাত বাড়িয়েই কাছের কয়েকটা খড়ের ঘর দেখিয়ে বলল, ওই যে ওই যে ওইখানে। চুপ করে আর কতক্ষণই বা চলা যায়, তাই তার সঙ্গেই কথা কইতে আরম্ভ করলাম। আচ্ছা, তুই কি খাদে কয়লা কাটিস? হ্যাঁ বাবু। তোর ছেলে কটি? ওই ওই একটাই ছেলে বাবু। তা ছেলেটা কত বড়? তা অনেক বড় বটে। তবু ক বছরের? কে জানে, অত শত জানি নে বাবু। এমন সব নানান কথা কইতে কইতে আমরা পথে এগিয়ে চলেছি। সামনে হাত বাড়িয়ে যে ঘরগুলো সে আমায় দেখিয়েছিল, যতই এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে যেন সেগুলো আরও দূরে সরে যাচ্ছে। আমি বললাম, এই টুইলা, তুই যে বলছিলি কাছে, এ তো অনেকক্ষণ হয়ে গেল। হ্যাঁ বাবু, এই কাছে লয় তো কি। কিন্তু পথ যেন আর ফুরায় না। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা ছেলেটার তোর কি হয়েছিল প্রথমে? টুইলা চুপ করে রইল। কিরে, প্রথমে কি হয়েছিল? টুইলা যেন বিরক্ত হয়ে জবাব দিল, কি আবার হবে, খাদে বান ঢুকেছিল। বান? হঠাৎ আমার ম্যানেজার বাবুর সেই বানের কথাটা মনে পড়ে গেল। বললাম, বান? বান সে তো অনেক দিন। টুইলা বলল, হ্যাঁ বাবু, অনেক দিন। তারপর? তারপর তারপর আমরা তেমন অনেক লোক ছিলাম খাদের ভিতরে, কয়লা কাটছিলাম। সেখান থেকে কেউ তো বাঁচেনি শুনলাম। তা তুই বাঁচলি কেমন করে? টুইলা জবাব দিল না। এবার আমার কেমন যেন একটা মনে হলো। বললাম, হ্যাঁ রে টুইলা, শুনছি নাকি এখানে খুব ভূতের ভয়, ব্যাপারটা কি সত্যি? হঠাৎ দেখলাম টুইলা সেখানে নেই। ভাবলাম কালো মানুষ তো হয়তো এগিয়ে গিয়েছে, তাই দেখতে পাচ্ছি না। ডাকলাম, টুইলা, টুইলা। কিন্তু কোথায় টুইলা? এদিক ওদিক আগে পাছে তাকিয়ে দেখলাম টুইলা কোথাও নেই। চারিদিকে দিক চিহ্নহীন অন্ধকার আর ঝিঝি পোকার ডাক। আমার মাথার ভিতরটা চনচন করে উঠল। সমস্ত শরীরের রক্ত তখন যেন আমার জল হয়ে গিয়েছে। পিছনে ফিরে ছুটবার চেষ্টা করলাম, কিন্তু ছুটে আমি যাব কোথায়? আর চিৎকার করলেই বা কে শুনবে? ভাবলাম মৃত্যু অনিবার্য। চলতে গিয়ে দেখলাম পা দুটো যেন আড়ষ্ট হয়ে গেছে, আর গলাটা যেন শুকিয়ে কাঠ। কোন দিক দিয়ে কেমন করে আর কতক্ষণ যে আবিষ্টের মতন চলেছি কিছুই আমার মনে নেই। একসময় অন্ধকার কেটে গিয়ে চারিদিকে যখন ফর্সা হচ্ছে দেখি তখনও আমি পথ চলছি। শরীরে তখন আমার শক্তি নেই, পায়ে জোর নেই, নিতান্তই মরিনি বলেই বোধহয় বেঁচে আছি। এমন সময় দূরে কতকগুলো লোক আসছে দেখে সেইখানেই সেই পথের ধারেই আমি বসে পড়লাম। কিন্তু কাউকে যে আর বিশ্বাস হয় না। এরাও
ভূত নয় তো? সকালের আলোয় দেখলাম কয়েকজন কুলি তাদের ঝোড়া গাইতি কাঁধে নিয়ে কুঠিতে বোধহয় কাজ করতে চলেছে। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, এই ডোমরানা কোন দিকে বলতো? ওদের মধ্যে একজন বলে উঠল, সে হেতা কোথা বাবু, ওই যে চিমনি দেখছিস ওইখানে। সর্বনাশ! অগত্যা উঠে দাঁড়ালাম আর তারপর চলতে শুরু করলাম। প্রায় 3 মাইল হেঁটে একেবারে ক্লান্ত পরিশ্রান্ত আধমরা হয়ে বাসায় যখন ফিরলাম, দেখি বাড়িতে তখন কান্নাকাটি পড়ে গেছে। মেয়ে ছেলে এমনকি চাকরটা পর্যন্ত সারা রাত্রি ঘুমায়নি। অপরিচিত জায়গায় ভগবানের ওপর নির্ভর করেই সবাই তখনও হাঁ করে পথের পানে চেয়ে রয়েছে। পাছে ওরা ভয় পায় এই ভেবে কাউকে কিছু বললাম না। বললাম, আসলে কি জানো, একটা রুগী মরতে বসেছিল, তাই সারা রাত আমাকে জাগতে হয়েছে। তোমাদের আর খবর দিতে পারিনি। সেদিনের ঘটনার পর বুঝতে পারলাম যে এই জায়গা আমার জন্য নয়। বদলি করবার জন্য কোম্পানির হেড অফিসে দরখাস্ত করে জবাবের আশায় বসে রইলাম। কিন্তু এরই মধ্যে ঘটল আরেকটা দুর্ঘটনা। সেদিন রাত্রি প্রায় 1টা হবে। ম্যানেজারের কাছ থেকে ডাক এলো, খাদের নিচে লোক মরেছে, অর্থাৎ আমাকে এক্ষুনি সেখানে যেতে হবে। আমি বলে পাঠালাম যে ম্যানেজারবাবুকে দয়া করে একবার বাসায় আসার জন্য। আলো হাতে 2জন চাপরাশিকে সঙ্গে নিয়ে ম্যানেজারবাবু নিজেই এলেন। হাসতে হাসতে বললেন, কি মশাই, ভূতের ভয় বুঝি? লজ্জার মাথা খেয়ে তাকে আর আমি সেই টুইলা বলে লোকটার কথাটা বলতে পারলাম না। বললাম, না না, তা ঠিক নয়। আচ্ছা, খাদের নিচে রাত্রে তো এখন কেউ কাজ করে না, তাহলে মরল কেমন করে? আসলে কিছু কয়লার দরকার ছিল, তাই ডবল হাজরি দিয়ে মদ খাইয়ে নামিয়েছিলাম। দেখে পুলিশে খবর পাঠিয়েছি, তার আগে চলুন একবার আমাদেরকে দেখতে হবে। অনেকগুলো লোকজন সঙ্গে নিয়ে ভয়ে ভয়ে খাদে গিয়ে নামলাম। কিন্তু সেখানে এক অবাক কাণ্ড। কয়লা কাটা হচ্ছিল 7 নম্বর কাঁথির মুখে। সেইখানেই কয়লার চাবড়া মাথায় পড়ে লোকটা মারা যায়। তার মৃতদেহ সেইখানেই ফেলে রেখে বাকি লোকজন উপরে উঠে এসেছিল। এখন ফিরে এসে দেখা গেল মৃতদেহ সেখানে নেই। মাল কাটার সর্দারকে সঙ্গে নিয়ে প্রচুর আলো এবং লোকজনের সঙ্গে আমরা মৃতদেহের সন্ধান করতে লাগলাম। প্রায় ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর দেখা গেল তার সেই রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে প্রকাণ্ড একটা ঝোপের মাঝখানে, যেখানে যাবার কোনো সম্ভাবনাই তার ছিল না। তো যাই হোক, মৃতদেহটাকে সেখান থেকে টেনে এনে আবার সেই 7 নম্বর কাঁথির কাছে রেখে দিয়ে আমরা উপরে উঠে এলাম। এদিকে পুলিশ না আসা পর্যন্ত মৃতদেহ উপরে তোলা যাবে না। অথচ প্রচুর পুরস্কারের লোভেও কেউই সেখানে মরা আগলে থাকতে কিছুতেই রাজি হলো না। রাত্রি তখন ঠিক কত এখন আর মনে নেই, তবে পুলিশ এসেছে আর তাই আবারও আমাদের খাদের নিচে নামতে হলো। তবে এবার আর আমাদের সঙ্গে বেশি লোক গেল না, বলা বাহুল্য যেতে চাইল না। ম্যানেজারবাবু হেসে বললেন, ভয় কি, পুলিশ তো যাচ্ছে আমাদের সঙ্গে, আর শুনেছি ভূতেরাও নাকি পুলিশকে ভয় পায়। ম্লান হেসে আমি নিচে নামলাম, যা থাকে কপালে। একে রাত্রির অন্ধকার, তার উপর আবার এই কালো কয়লার পাতালপুরি। চারিটা দিক একেবারে কালো হয়ে আছে। তবে আমাদের সঙ্গে প্রচুর আলো ছিল। প্রত্যেকের হাতেই একটি করে সেফটি ল্যাম্প আর পুলিশ ইন্সপেক্টরের হাতে টর্চ। আমাদের আগে আগে যাচ্ছে মাল কাটার সর্দার। 7 নম্বর কাঁথির কাছে পৌঁছে দেখি আবারও সেই অবাক কাণ্ড। মৃতদেহ সেখানে নেই, খালি খানিকটা রক্তের দাগ কালো কয়লার ওপর জমাট বেঁধে রয়েছে। ঘটনাটা দেখে কারোর মুখেই আর কোনো কথা সরল না। ওর মুখ চাওয়াচাই করে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। চারিদিক নিস্তব্ধ। খাদের চাল থেকে কোথায় যেন খুটখুট করে ছোট ছোট কয়লার টুকরো খসে পড়ছে। কোথাও বা টুপ টুপ করে জল পড়ার শব্দ পাচ্ছি। ইন্সপেক্টর বললেন, বলছি আমার তো ওইসব বিশ্বাস হচ্ছে না,
ওদিকটা একবার খোঁজ করে দেখলে হয় না? বিশ্বাস তার না হবারই কথা, কিন্তু আমরা বিশ্বাস না করে যাই বা কোথা? এর আগের বারও তো এমনই হয়েছিল। খোঁজাখুঁজি আরম্ভ হলো। ইন্সপেক্টর বাবু বেশ সাহসী লোক। টর্চের আলো ফেলতে ফেলতে তিনি সবার আগে চললেন। এদিকে সবার পিছনে যেতে আমার বেশ ভয় করছিল, তাই কাউকে কিছু বুঝতে না দিয়ে ফস করে আমি একসময় দলের মাঝখানে গিয়ে ঢুকলাম। কিন্তু শত খোঁজাখুঁজি করেও লাশ আর পাওয়া গেল না। খুব ছোট একটা সুড়ঙ্গের ভিতর দিয়ে চলেছি। হঠাৎ একটা বিকট চিৎকার। ভয়ানক একটা কিছু অপঘাত ঘটলে মরবার আগে মানুষ যেমন করে চেঁচিয়ে ওঠে, এও ঠিক তেমনই একটা গোঙানির শব্দ। আর শব্দটা এসেছে একেবারে ইন্সপেক্টর বাবুর পায়ের কাছ থেকে। আমরা সবাই চমকে উঠে খানিকটা পিছু হটতে গিয়ে ওর গায়ে ধাক্কা খেলাম। আমি তো ভয়ের চোটে ম্যানেজার বাবুকে তখন জড়িয়েই ধরেছি। আমার সর্বাঙ্গ শিরশির করে পায়ের লোমগুলো পর্যন্ত খাড়া হয়ে উঠেছে। ভাবলাম গেলাম বোধহয়, আর বাঁচবার আশা নেই। ইন্সপেক্টর বাবু সাহসী লোক। টর্চের আলো পায়ের নিচে ফেলে তিনি দেখলেন মৃতদেহের বুকের ওপর তিনি পা দিয়ে দাঁড়িয়ে আছেন। ওরে বাবারে! এই বলে তিনি লাফিয়ে একেবারে উল্টে এসে পড়লেন আমার ঘাড়ে। আমি পড়লাম ম্যানেজারের গায়ে, আর ম্যানেজার দিলেন একজন কনস্টেবলের পা মারিয়ে। এমনই করে সবাই মিলে আমরা যখন হুটোপাটি করছি, এমন সময় আরও একটা অবাক কাণ্ড। ইন্সপেক্টরের হাতের টর্চ নিভে গেল। অনেক চেষ্টা করেও কিছুতেই আর জ্বালানো গেল না। আর তারপরে একে একে আমাদের প্রত্যেকের হাতের আলোগুলো নিভতে আরম্ভ করল। কাঠ হয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম। প্রাণের আশা তখন একেবারেই আমরা ছেড়ে দিয়েছি। আমি বললাম, আমার মনে হয় যেমন করে হোক দেশলাই জেলে এই সুড়ঙ্গের দেওয়াল ধরে চলুন আমরা ফিরে যাই। এখানে এইভাবে দাঁড়িয়ে থেকে প্রাণ দেওয়ার চাইতে আমার মনে হয় পালিয়ে যাওয়া ঢের ভালো। চলুন, এখনই চলুন। সর্দার বলল, হ্যাঁ বাবু, তুই ঠিক বলছিস, চল, আমি পথ চিনি। দে তো একটা জ্বালা কাঠির বাক্স দে তো আমার হাতে। ফস করে সর্দার যেই একটা কাঠি জ্বেলেছে, তার সেই সামান্য আলোতে দেখলাম কিম্ভূত কিমাকার প্রকাণ্ড একটা দৈত্যের মতো কালো কুচকুচে এক সাঁওতাল আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। লম্বা লম্বা হাত দুটো বাড়িয়ে সে আমাদের সুড়ঙ্গের পথ আগলে উঠে বলল, যাবি? হ্যাঁ, যাবি কোথা যাবি? ছেলেকে আমার বাঁচাই গুতে, তার বাদে যাবি। হ্যাঁ, তার বাদে যাবি। ঠিক এই সময় ইন্সপেক্টর তার কোমরে বাঁধা হোল্ডার থেকে রিভলভারটা বের করে ধাঁ করে গুলি চালালেন। ভীষণ আওয়াজে আমাদের কানে তালা লেগে গেল, কিন্তু তৎক্ষণাৎ শুনতে পেলাম অন্ধকার সুড়ঙ্গের মধ্যে ইন্সপেক্টরের পরিত্রাহী চিৎকার। ভূতে মানুষে মারামারি লেগেছে। ইন্সপেক্টরের গোঙানির আওয়াজ এখনো শুনতে পাচ্ছি। মনে হচ্ছে তাকে যেন আমাদের কাছ থেকে খানিকটা দূরে নিয়ে গিয়ে ফেলেছে। ঝটপট করতে করতে একসময় সবকিছু থেমে গেল। শুনলাম সাঁওতালটা বলছে, চালাবি? গুলি চালাবি? আর হ্যাঁ, চালা, দেখি কেমন মরক্কা বাচ্চা তুই। আমরা তখন পরস্পরকে জড়িয়ে ধরে ঠক ঠক করে কাঁপছি। শুনতে পেলাম, আমাকে মেরেছিস বানে ডুবাইয়া, জলের ভিতর ঠিক ইঁদুরের মতন করে মরেছি। ছেলেটা ছিল আবার তাকেও মেরে দিলি। বলতে বলতে সাঁওতালটা এগিয়ে এলো আমাদের দিকে। বলল, কই তোদের ম্যানেজার কই? ম্যানেজার বাবু কেঁদে ফেলে বললেন, দোহাই আমায় ছেড়ে দাও, আমার কোনো দোষ নেই, আমায় ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, তোকে নয় ছেড়ে দিলাম, কিন্তু ডাক্তার তো কই ডাক্তার তো? এই বলে হাত বাড়িয়ে টপ করে আমার ঘাড়ের কাছটা ধরে বলল, আয় এধার আয়, দেখ যদি তুই বাঁচাতে পারিস। আমার তখন দম আটকে এসেছে, মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না, গো করছি।
তারপর কেমন করে যে উপরে উঠে এসেছি, কেমন করে যে বাড়ি পৌঁছেছি, আমি আর কিছু জানি নে, কিছু জানি নে, কিছু জানি নে। চাকরি ছেড়ে দেব বলে দরখাস্ত আগেই করে রেখেছিলাম। জবাব এলো কি না তা জানবার জন্য বেলাবেলি গেলাম ম্যানেজারের সঙ্গে দেখা করতে। কিন্তু গিয়ে শুনলাম এক অদ্ভুত ব্যাপার। কাল রাত্রি থেকে ম্যানেজারকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খাদের নিচেও না, আর খাদের উপরেও না। সর্বাঙ্গ আমার 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 শিউরে উঠল। মনের মধ্যে একটা প্রশ্ন যেন ঢেউ খেলে উঠতে লাগলো। ম্যানেজারবাবু গেলেন কোথায়? শুনছিলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা ভূতের গল্প সব ভুতুড়ে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং গল্পপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে আরও একটি নতুন গল্পের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্পপট।